যারা সেনা শাসন করে, যারা আর্মির লোক, তারা কিন্তু বেসিক্যালি গণতন্ত্রের দিকে যায় না, তারা সেনা শাসন করে, ষড়যন্ত্র কায়েম করে। কিন্তু জিয়া রহমান ব্যাপারটা একদমই ভিন্ন। শেখ মুজিবুর রহমানের কাছে গেল পাহাড়িরা, বললো যে আমাদের পরিচয় কী? তো উনি বললেন যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও, তোরা সবাই বাঙালি হয়ে যাও। তখন জিয়া রহমান বললো যে না, আমাদের জাতিভিত্তিক কোনো পরিচয় হবে না, আমাদের পরিচয় হবে রাষ্ট্রমুখী, দেশমুখী, আমরা সকলেই বাংলাদেশি। কেউ যদি সত্যিকার অর্থে দাদা হয়ে যায়, কেউ যদি সত্যিকার অর্থে বড় ভাই হয়, তাকে বড় ভাইয়ের প্রাপ্যটা আমরা দিব, সম্মানটা আমরা দিব। কিন্তু কেউ যদি দাদাগিরি দেখাতে চায়, সেটা আমরা মান্য করব না। হয়তো আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমরা আমাদের সত্তা কখনো বিসর্জন দিব না। মূল আলোচনা যাওয়ার আগে, বইয়ের কথায় যাওয়ার আগে, আমি বেসিক্যালি বই লেখার গল্পটাকে বলি। বই লেখার যাত্রাটা শুরু হয় 2021 সালে। তখন করোনাকাল চলছিল, মাঝখানে একটু প্রথম লকডাউন খুলেছিল সাময়িক সময়ের জন্য। তো আমি তখন চুল কাটতে যাই সেলুনে। তো আমি চুল কাটতে গিয়ে অসংখ্য লাইন দেখি, মানুষ দেখি। তো আমাকে সেলুন মামা বলেন যে ভাই আপনি একটু বসুন, আপনাকে কিছুক্ষণ পরে ডাকছি। তো আমি বসতে গিয়ে দেখলাম পত্রিকা। তো পত্রিকা পাওয়া মতো পড়া শুরু করলাম। পড়তে পড়তে হঠাৎ করে আমার চোখে পড়লো জিয়া রহমানকে নিয়ে লেখা একটা আর্টিকেল। তো আর্টিকেলটা পড়া শুরু করলাম। পড়তে পড়তে আমি বিস্মিত হলাম যে এরকম প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে ছিল। তার আগ পর্যন্ত ওনাকে নিয়ে খুব একটা ধারণা ছিল না। মনে হয়েছিল 8-10টা প্রেসিডেন্টের মতোই কাঠখোট্টা টাইপের মানুষ, বা নর্মাল যেটা মনে হয়ে থাকে স্বাভাবিকভাবে। তো সেই জায়গা থেকে আমি যখন পড়লাম, পড়া শেষ করে বিস্মিত হলাম যে এমন প্রেসিডেন্ট যার কিনা নিজের সন্তানের জুতো কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তার ছোট সন্তান কোকো দিনের পর দিন একই জুতা পরে পরে স্কুলে যেতেন, যে জুতা তালিয়ে দিতে অবস্থা জরাজীর্ণ। তিনি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি যেই বাড়িতে বাস করতেন, সেই বাড়িটা তিনি যখন কর্নেল হয়েছেন পাকিস্তান আমলে, সেই বাড়িতে তিনি বসবাস করেন প্রেসিডেন্ট হওয়ার পর্যন্ত, এবং বেগম জিয়াও সেই বাড়িতে থাকলেন। তো বিষয়গুলো আমাকে ভিতরে খুব নাড়া দিল। তো ওনার প্রতি আগ্রহ দ্বিগুণ হলো। আমি পড়তে শুরু করলাম। সে আর্টিকেল থেকে ধীরে ধীরে নানা রকম বই সংগ্রহ শুরু করলাম। সেই বই থেকে আমি আবিষ্কার করলাম যে কোথাও না কোথাও গিয়ে কথাগুলো একই রকম, কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছিল যে না, ওনাকে ডিফারেন্ট কোনো কিছু পাচ্ছি না। আর সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা, সেটা হলো যে ওনাকে নিয়ে কোনো রকম ফিকশন নেই, কোনো রকম সৃজনশীল কাজ নেই। আমরা হয়তো সৃজনশীল বলতে হয়তো বুঝি প্রবন্ধের বই অথবা কবিতা, কিন্তু আমরা তরুণরা যেটা বুঝি যে গল্প, উপন্যাস যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আসলে নেই ওনাকে নিয়ে। একটা সিঙ্গেল গল্প ওনাকে নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বিষয়টা আমার ভিতরে আসলে সত্যি করে আঘাত দিল। তো 2022 সালে যখন এই বিষয়টা আমার চোখে পড়লো, তখন গিয়ে চিন্তা করলাম এই কাজটা যদি আমি আমার কাঁধে তুলে নেই তাহলে কেমন হয়। সেই চিন্তা থেকে শুরু হয় কমলের যাত্রা। ধীরে ধীরে আমি বই পড়া শুরু করি কেবলমাত্র ওনাকে নিয়ে ফিকশন লেখার জন্য। সেই 2022-23, 24 জানুয়ারিতে এসে আমি লেখায় হাত দিই। 24 নভেম্বরে এসে শেষ হয় কমল। এই আজকে কমল আপনাদের সামনে উপস্থিত হলো আর কি। এবার যদি আমি বলি যে কমলের ভিতর কি আছে, কমল কোন কোন দৃষ্টিকোণ থেকে লেখা, সেটা যদি আলোচনা করতে যাই, তাহলে এখন সেটার দিকে আসছি। আমি আরও একবার বলে নিচ্ছি, আমি খুব ভালো কথা বলতে পারি না, তো আপনারা বলেই ফিল করতে পারেন আমার কথা শুনতে শুনতে। তো যাই হোক, কমল লেখার ক্ষেত্রে আমি যে চ্যালেঞ্জটা বারবার আমার সামনে এসেছিল, ওনাকে নিয়ে গল্পের ম্যাটেরিয়াল। বিকজ আপনি যখন জিয়া রহমানকে নিয়ে দেখবেন, তখন একটি বা দুটি কথা বারবার কোনো না কোনোভাবে আসছিল। এক, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কি দেয়নি। দ্বিতীয়ত, ওনাকে হত্যা করেছিল কে। এই দুইয়ের মাঝখানে গিয়ে ওনার যে ব্যক্তি জীবন, ওনার যে আদর্শ, ওনার যে দূরদর্শিতা, সেটাও কোথাও না কোথায় গিয়ে হারিয়ে যাচ্ছিল এই দুই আলোচনার মাঝে। তো আমি বারবার ঝামেলা পথ হচ্ছিল কি, যে ওনাকে নিয়ে কোনো রকম গল্প খুঁজে পাচ্ছিলাম না, যে আমি ফিকশনের জন্য যে একদম পুরো একদম আপাতমস্তক যে গল্পটা দরকার, গল্পের যে মানমস্য দরকার, সেটা খুঁজে পাচ্ছিলাম না। এই সবচেয়ে বড় ঝামেলাটা আমার পথে হচ্ছিল। তো তখন আমি গল্পগুলো সংগ্রহ করা শুরু করলাম। ওনার আশপাশে যে মানুষগুলো ছিল, বদরুদ্দোজা চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, বদরুদ্দোজা চৌধুরীর অসংখ্য বই আমি পড়ি, ওখান থেকে কিছু স্মৃতিকথা পাই। এবং আরেকজন মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী মুস্তাফিজুর রহমান সাহেব, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, উনি বই লিখেছিল, সেখানে কিছু স্মৃতিকথা পাই। এবং এরকম অসংখ্য কিছু স্মৃতিকথা থেকে নানা রকম জিনিসপত্র সংগ্রহ করি। এবং গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে বসি, দেউল কবির বিষয়ের সাথে বসি। এছাড়াও ওই সময় যারা কী বলে যে আপনার সচিব ছিল, আমার মনে পড়ে যখন ভাইয়া এখানে উপস্থিত আছে, আমি গাজীপুরে গেছিলাম একটা সচিবের সাথে দেখা করার জন্য। উনি প্রায় একদম মৃত্যুর শেষ প্রান্তে, সম্ভবত 1 বছর আগে মারা গিয়েছে। ওনার সাথে পড়ার চেষ্টা করি, উনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল সচিব। তো এই জিনিসগুলো না সংগ্রহ করতে করতে আমার বেগ পোয়াতে হচ্ছিল বেশ, যে আসলে ব্যাপারটা হলো কি, যে এত বড় একজন প্রেসিডেন্ট,
যে ওনাকে নিয়ে আসলে তেমন বড় পরিসরে আমরা কাজ করতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা, এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা, আমরা কোনোভাবে হয়তো এগিয়ে আসতে পারিনি। ছোটো করে মাঝখানে একটা কথা বলি, সেটা হলো যে স্বৈরাচার মুজিবকে নিয়ে যে পরিমাণ কাজ হয়েছে, কালচারালি যেভাবে তারা এগিয়েছে, ফ্যাসিজম তো তৈরি হয় আসলে বয়ান দিয়ে, তারা একটা বয়ান দাঁড় করিয়েছে, সত্য হোক মিথ্যে হোক তারা দাঁড় করিয়েছে। আপনি ভাবলে অবাক লাগে, গ্রাফিক নোবেল থেকে শুরু করে যত রকম কাজ করা যায়, সিনেমা থেকে নিয়ে ওয়েব সিরিজ থেকে নিয়ে যত রকম কাজ করে তারা মুজিবের উপর করে গিয়েছে। তো আমরা সেই জায়গা থেকে ব্যর্থ, মানে 45 বছর লেগে গেল ওনাকে নিয়ে একটা ফিকশন দাঁড় করাতে। তো এই ঝামেলাগুলো আমার পোহাতে হচ্ছিল। আর কোনো না কোনোভাবে আমি বলবো না যে আমি সব কিছু আমার হাত ধরেই হয়েছে, আমি কথা বলতে পারবো না, আমি কেবল চেষ্টা করে গিয়েছি, আমি এটুকু কেবল বলতে পারি। আচ্ছা, এবার আমি অন্য প্রসঙ্গে আসি। জিয়াউর রহমানের একটা দিক সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা 71 নিয়ে নানা রকম কথা বলি, যে উনি স্বাধীনতার ঘোষণা তো দিয়েছিল, আমরা জানি বিস্তারিত কী ঘটনা, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি তো অন্য প্রসঙ্গে যাই। আমি 75-এর কথাটা বলি। 75-এ জিয়াউর রহমান যদি সে সময় না থাকতো তখন ব্যাপারটা কী হতো আমি ভাবতে পারি না। বিকজ ওই সময় 75-এ একদিকে 7 নভেম্বর হলো, আর একদিকে শেখ মুজিব হত্যা হলো, এই একটা কমপ্লিট দাঁড় করানো হলো। সেই দিক থেকে জিয়াউর রহমান এসে দাঁড়ালো, তখন উনি চাইলে খুব সহজভাবে পারত সেনা শাসন জারি করতে, উনি গণতন্ত্রের দিকে না গেলেও চলতো। বিকজ আমরা দেখে এসেছি যারা সেনা শাসন করে, যারা আর্মির লোক, তারা কিন্তু বেসিক্যালি গণতন্ত্রের দিকে যায় না, তারা সেনা শাসন করে, ষড়যন্ত্র কায়েম করে। কিন্তু জিয়াউর রহমান ব্যাপারটা একদমই ভিন্ন। উনি 75-এ আসলেন, উনি তখন সামরিক আইন প্রশাসক হলেন, তারপর হলো গিয়ে উনি সাইনের পর উনি প্রেসিডেন্ট হলেন, তারপর উনি যখন হ্যাঁ না ভোট করে ক্ষমতায় আসলেন তখন উনি গণতন্ত্রের দিকে আগালেন। সবচেয়ে বিস্মিত বিষয় হলো এটা, যখন সবাই সোভিয়েত ইউনিয়নের দিকে গা ঘেঁষা শুরু করলেন, উনি বললেন যে না, আমরা সেই দিকে যাব না, আমরা যাব অন্যদিকে, আমরা প্রাচ্যমুখী হব, আমরা আমেরিকামুখী হব। উনি বুঝতে পারলেন যে সোভিয়েত বেশি টিকবে না, উনি ওদিকে না গিয়ে উনি প্রাচ্যর দিয়ে গেলেন, উনি আমেরিকার দিয়ে গেলেন। অনেকে বলা শুরু করলো যে না, উনি মনে হয় একটু আমেরিকামুখী হচ্ছে। তো ওনার আশপাশে যারা কিছু সাংবাদিক মন্তব্য করলেন যে না, উনি আসলে বরাবরই সমাজতন্ত্রের মানুষ ছিল। মানে ব্যাপারটা আমি বুঝাই যে আমরা মনে করি যে কি পররাষ্ট্রনীতিতে মনে হয় সম্পর্কটা হয় মনে হয় ইমোশনালি, মানে ইমোশনালি দেখতেন, উনি দেখতেন ইন্টারেস্ট। মানে ব্যাপারটা হয় কি যে আমরা মনে করি যে এই যে ভারতের সাথে সম্পর্ক, এই যে আমাদের মনুষ্যত্বতা, এই যে বিষয়গুলো, উনি দেখতেন যে আমাকে কে কী দিচ্ছে, কে আমার পারপাসটা সার্ভ করতেছে। যখন মনে হচ্ছে ও সার্ভ করতেছে, ওর কাছে যাবো। যতক্ষণ মনে হচ্ছে এটা আমাদের দেশের জন্য উনি আমার কাজে আসবে, কাজ শেষ, আল্লাহ হাফিজ, উনি এই জিনিসটাই বুঝতেন। তো ওনাকে নানা রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল, দিন শেষে কোনোটাই লাভ হয়নি। তো ওনার এই যে দূরদর্শিতা, এই কথাগুলো বলে শেষ করা যাবে না। আচ্ছা, আমি আরও কিছুর বিষয়ের দিকে আগাই। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কী ভূমিকাটা রেখেছেন, আমি সেই ভূমিকাতে আসি। যখন শেখ মুজিবুর রহমানের কাছে গেল পাহাড়িরা, বললো যে আমাদের পরিচয় কী, তো উনি বললেন যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও, তোরা সবাই বাঙালি হয়ে যাও। তখন জিয়াউর রহমান বলে যে না, আমাদের জাতিভিত্তিক কোনো পরিচয় হবে না, আমাদের পরিচয় হবে রাষ্ট্রমুখী, দেশমুখী, আমরা সকলেই বাংলাদেশি। তিনি বাঙালি জাতি তত্ত্বের এটাই ইস্টাবলিশ করে গিয়েছেন যে আমরা সকলেই, আমাদের সকল চিন্তা ভাবনা হবে রাষ্ট্রমুখী। তো এই চিন্তা যদি না করতেন, আমরা ওই জাতি নিয়ে মারামারি করতে থাকতাম, ওই মারামারিরও জাতি নিয়ে। কিন্তু উনি বললেন যে না, আমাদের সকল রকম পরিচয় হবে দেশভিত্তিক, আমরা সকলে বাংলাদেশি, আমাদের জাতিভিত্তিক কোনো পরিচয় হবে না। তো ওই মেটাফোরটা যদি না থাকতো তাহলে ব্যাপারটা পুরো অন্য রকম হতো। তো আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে আমার সবচেয়ে বড় ভূমিকা এটা ছিল। আমি একটু 1965-র দিকে চলে যাই। 1965 খেমকারান যুদ্ধ, আপনারা হয়তো জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ। তখন কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর্মি অতটা নামধাম ছিল না, বাঙালি মানুষ বিশ্বাস করতে পারতো না যে বাংলাদেশে আর্মি যুদ্ধ করতে পারবে। সেই বিশ্বাসটা এস্টাবলিশ হয় 1965 সালে খেমকারান যুদ্ধ থেকে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেখানে সবচেয়ে বেশি অগ্রগতিকার ভূমিকা রাখে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন ছিল আলফা ব্যাটালিয়ন, সে আলফা ব্যাটালিয়নের অধীনে ছিল মেজর জিয়াউর রহমান। সেখানের মধ্যে তিনি আমার রাজনীতির রূপরেখার মধ্যে এই বিষয়টা বর্ণনা দিচ্ছেন। উনি বলছেন যে পাকিস্তানি আর্মিরা বলতো বাঙালিরা কিছুই করতে পারবে না, তোমার দ্বারা যুদ্ধ হবে না, কে মিয়া তোমরা কেন আসছো, তোমরা কিছুই করতে পারবে না। তখন উনি বললেন যে খুব মজার বিষয়, আমি এটা খেয়াল করি, তখন উনি বললেন যে খেমকারান যুদ্ধে যেই পাকিস্তানিরা আমাদেরকে সবচাইতে বেশি টিটকারি করতো, সবচাইতে বেশি চিমটি কাটতো, সেই পাকিস্তানিরা সেই যুদ্ধ থেকে পলায়ন করে পিঠ দেখিয়ে পালায়, আর যুদ্ধ করে আমাদের বাংলাদেশিরা।
তখন বাংলাদেশের মানুষ বুঝতে পারে, বিশ্বাস করতে শুরু করে যে না, আমরা হয়তো স্বাধীনতা পাবো, আমরা হয়তো নতুন একটা দেশ গঠন করতে পারবো। তখনও কিন্তু স্পষ্টভাবে আলোচনা উঠে নেই যে নতুন একটা দেশ গঠন হবে। তখন ভিতরে ভিতরে একটা আলোচনা গুঞ্জন চলছিল। সেই বিশ্বাসটা এস্টাবলিশড হয় 1965 সালে খেমকারার যুদ্ধ থেকে। এবার আসি 1971 সালে। 1971 সালের বিষয়টা আলোচনা আমি করতে চাচ্ছি না, বিকজ এই যে ঘোষণা নিয়ে এত রকম আমরা ফলো করছি না, তো ওনার 75-এর পরে ওনার যে অবদান, ওনার যে দূরদর্শিতা, এটা নিয়ে আর ফোকাস করা হয়নি। এই দুইটার মানে ওনার মৃত্যু এবং 71-এর ঘোষণার কারণে আমি ইচ্ছা করে এটা এড়িয়ে যাচ্ছি। আমি একটু পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করি। ওনার ভারতের ক্ষেত্রে একটা কথা উঠে, ওনাকে তখন বলা হলো আচ্ছা ভারত তাহলে আমাদের কি হয়, বিকজ ওই সময়ে কাদের সিদ্দিকিরা ভারত থেকে আক্রমণ চালাচ্ছিল, বর্ডার দিয়ে নানা রকম আক্রমণ চলতেছিল। তখন ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করে যে আচ্ছা ভারত নিয়ে আপনার মন্তব্য কী। তখন উনি বলেন দেখুন এই বিষয়ে নানা রকম কথা বলেছি, নতুন করে কি বলবো না, আপনি পার্সোনালি একটু বলুন অফ রেকর্ড। তখন উনি বললেন দেখুন, কেউ যদি সত্যিকার অর্থে দাদা হয়ে যায়, কেউ যদি সত্যিকার অর্থে বড় ভাই হয়, তাকে বড় ভাইয়ের প্রাপ্যটা আমরা দিব, সম্মানটা আমরা দিব। কিন্তু কেউ যদি দাদাগিরি দেখাতে চায় সেটা আমরা মান্য করবো না। হয়তো আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমরা আমাদের সত্তা কখনো বিসর্জন দিব না। উনি আরেকটা কথা বলতো যে আপনি পররাষ্ট্রের মধ্যে কেউ আজীবনের জন্য বন্ধু হয় না, কেউ আজীবনের জন্য শত্রু হয় না। উনি এই কথাটা বারবার বলতো, কেন উনি বুঝতো যে আজকে যারা আমার দিকে হাত বাড়াচ্ছে, আজকে যারা আমার দিকে পা বাড়াচ্ছে, কালকে যে পা বাড়াবে এমন কোনো বিষয় নেই। বিকজ এখানে পুরোটাই হয় ইন্টারেস্টের উপরে, রাজনীতি চলে ইন্টারেস্টের উপরে। আজকে তারা আমার উপরে ইন্টারেস্ট দেখছে, সেজন্য তারা আমার দিকে পা বাড়াচ্ছে। কালকে যখন মনে হবে না কিছুই হবে না, তারা সরে দাঁড়াবে। তো ওনার পররাষ্ট্রনীতিটা আমাকে ভীষণ রকম আকর্ষণ করতো, বিকজ ওনাকে বলা হতো সবচাইতে বেশি ভ্রমণশীল প্রেসিডেন্ট। বিকজ উনি প্রতিটা মাসে অন্তত না হলে 10টা-5টা ভ্রমণ করতো। উনি চাইতো প্রতিনিয়ত যে বাইরের সাথে আমাদের বন্ধন তৈরি হোক, আমাদের সম্পর্কটা এস্টাবলিশড হোক। তো উনি যখন আসলো, আমেরিকা তো আমাদেরকে স্বীকৃতি দেয়নি, উনি আসার পরে আমেরিকা স্বীকৃতি দিল, বিশ্বব্যাংক আসলো, আমরা তখন নতুন একটা দেশ দেখতে শুরু করলাম। আমরা এই যে বলা হয় এই যে সঙ্গীত ব্র্যান্ড, এই যে আইব বাচ্চারা গিটার বাজিয়ে গান গেত, নানা রকম এই যে জিনিসপত্রগুলো, উনি তখন এই সকল কিছু নিজের হাত ধরে আনেন। উনি বলেন যে আমি বাংলাদেশকে তো অন্য অন্য জায়গায় নিয়ে যেতে চাই। আমি চাই না যে বাংলাদেশটা কেবলমাত্র বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি চাই যে এই যে আজকে যে নেতাগুলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, স্লোগান বাজিয়ে দিচ্ছে, এইরা বেশি দিন টিকবে না। কেবলমাত্র আপনি সাংবাদিকদের সামনে সম্মেলন করে একটা কথা বলবেন, কিন্তু পিছনে গিয়ে চিন্তা করবেন আর একটা, আপনারা দাঁড়াতে পারবেন না। এই বিষয়টার একটা ঘটনা মনে পড়লো। একদিন কথা হচ্ছিল সাংবাদিক হেদায়েত মোর্শেদের সাথে, তখন উনি বললেন আমি রাজনীতি কঠিন করতে চাই। এই কথাটা কেন বললেন, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে সাংবাদিক এখন যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন যে উনি এখন রাজনীতি কঠিন করবেন কেন। তো এই প্রশ্নটা জানতে চাওয়া হলো। তিনি বললেন দেখুন, আমাদের জনগণ খুব সাবলীল, খুব সহজ, তারা মুখের কথা বিশ্বাস করে। আমি দেখাতে চাই এই যে আমি প্রতিনিয়ত পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি আনাচে কানাচে যাচ্ছি, আমি বলছি না জিয়া রহমান বলছি না, আমি বলছি না আমি সব কিছু দেখে ফেলেছি, আমি বলছি না প্রতিটা বাংলাদেশের গ্রাম আমার চেনা, প্রতিটা বাংলাদেশের গ্রামে আমার পদধূলি পড়েছে, আমি এটুকু বলতে পারি আমি বুঝতে পেরেছি মানুষ বিশ্বাস করছে। এই যে আজকে যারা কেবলমাত্র বক্তৃতায় স্লোগান একটা সমাবেশে জনগণকে ডেকে বাহাবাদ তারা নিয়ে চলে যাচ্ছে, পরবর্তী রাজনীতি বসে আলো তাদের কোনো খবর থাকছে না, তারা রাজনীতি করতে পারবে না। বিকজ আমি দেখিয়ে দিচ্ছি যে সত্যিকার অর্থে নেতারা কখনো ঘরে বসে থাকবে না, তারা যে আপনার জন্য কিছু করতে চায় তারা আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরবে। আমি এই জন্যই বলছি আমি রাজনীতি কঠিন করবো। আমি মানুষকে দেখিয়ে দিয়ে যাব যে সত্যিকার অর্থে নেতারা কেমন হয়, রাজনীতি আসলে কেমন সেটা আমি দেখিয়ে দিয়ে যাব। ওনার এই কথাগুলো উনি বারবার বলতেন। তো এই কথাগুলো আমাকে বারবার অনুপ্রেরণা দিত। আসলে সত্যিকার অর্থে কি ওনার যে থিঙ্কিংগুলো, উনি আজ থেকে 50 বছর আগে যে চিন্তাগুলো করেছেন, আমার মনে হয় এগুলো এখনও 200 বছর পরে গিয়েও সেগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য, আমি এটা বিশ্বাস করি। তিস্তা নিয়ে কথা হয়, এই যে আজকে এখন আমরা তিস্তা সমাধান করতে পারলাম না, শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন তিস্তা পানি ছেড়ে দিল, আমাদের ফসল নষ্ট হওয়া শুরু করলো, তিনি তখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে গেলেন, বললেন যে তিস্তার এটা সমাধান করুন, উনি কোনো আগ্রহ দেখালেন না। তারপর তিনি সেটা জাতিসংঘে এই বিষয় তুললেন, নানাভাবে বিশ্বের চাপ প্রয়োগ করলেন। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে মোরারজি দেশাই ক্ষমতায় আসেন। মোরারজি দেশাই ক্ষমতায় আসার পর তিনি বললেন ঠিক আছে আমরা পানি দিব, ন্যায্য পানি দিব, অর্ধেক পানি আপনারা পাবেন গরমকালে, অর্ধেক পানি আমরা নিব। তো এই বাংলাদেশের মধ্যে তিস্তার সমাধান প্রথম উনিই করে দিয়ে গিয়েছেন, আর কেউ এই সমাধান করতে পারেনি।
1969-এর বিপ্লবের নিয়ে একটা কথা বলি। এই যে আমরা বিপ্লব তো হলো, মানে বিপ্লবের তো মানে গণঅভ্যুত্থান কাইন্ড অফ একটা, যাই হোক এটা অন্য বিষয়। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে উনি নিজে বিপ্লবে ডাক দিলেন 1979-তে। বিপ্লবের যখন ডাক দিলেন তখন রাজনীতিবিদদের বের হয়ে যায় তখন মাথা ব্যথা, বলে একজন ক্ষমতায় বসা প্রেসিডেন্ট উনি কীভাবে বিপ্লবে ডাক দেন। তখন খুব হাঙ্গামা হচ্ছে। তখন তিনি এক জনসমাবেশে গিয়ে বলেন, দেখুন বিপ্লব বলতে আপনারা কী বুঝেন? রক্তাক্ত, খুনাখুনি, মানুষ মারা যাবে, রক্ত ঝরবে জায়গায় জায়গায়। আমি সেই বিপ্লবের কথা বলিনি, আমি বলছি শান্তিপূর্ণ বিপ্লবের কথা। শান্তিপূর্ণ বিপ্লব কি? আজকে যদি আমরা সত্যিকার অর্থে জনগণের যা ন্যায্য পাওয়া, ন্যায্য অধিকার তা যদি আমরা না দিই, কালকে গিয়ে এই ক্ষোভ এটা বিপ্লবে রূপ নেবে। আমি চাই এই বিপ্লবটা হোক ক্ষুধার বিরুদ্ধে, এই বিপ্লবটা হোক দরিদ্রতার বিরুদ্ধে। আমি এই বিপ্লবটা আমি নিজে এখান থেকে শুরু করতে চাই। আমি চাই বাংলাদেশের প্রতিটা জমিনে গাছ থাকবে, ফসল হবে, প্রতিটা বাড়িতে হাঁস মুরগি পালন হবে, মেয়েরা ঘরে কাজ করবে, পুরুষরা বাহিরে কাজ করবে, বেকার বলতে কিছু থাকবে না, সবাই কাজ করবে নিজ নিজ জায়গা থেকে। তিনি সেই জায়গা থেকে বিপ্লবের ডাক দিয়ে দু একটা গল্প বলে শেষ করে দিল। একটা গল্প মনে পড়ছে, ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে জিয়াউর রহমান তার ফুল ফ্যামিলিকে নিয়ে ভারতে যান। সেখানে যাওয়ার পর ইন্দিরা গান্ধী বলেন যে আমি চাই ফার্স্ট লেডি এবং আপনার চিলড্রেনকে নিয়ে একটা ডিনার আয়োজন করতে, আমি নিজে রান্না করে খাওয়াবো, শুধুমাত্র ওনারাই থাকবেন। তখন জিয়াউর রহমান বললেন ঠিক আছে আপনি করুন। তো সব কিছু ঠিকঠাক। তারেক রহমান, তার ডাকনাম ছিল পিনু, এবং কোকো এবং বেগম জিয়া তারা ডিনার করে আসলেন। তারা বাংলাদেশে ফেরার পর বেগম জিয়া জিয়াউর রহমান হঠাৎ করে খেয়াল করলেন তারেক রহমানের হাতে একটি বেশ দামি ঘড়ি। তো তিনি ডাক দিলেন, এই পিনু এদিকে আসুন। এটা কি? এই ঘড়ি তুমি কোথায় পেলে? এটা তো আমি নিয়ে দিইনি তোমাকে। তখন বললো এটা ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন। তখন বলেন কেমন হচ্ছে, আমাকে ঘড়ি দেয়নি, কোকেও দিয়েছে এবং আম্মাজানকেও একটা শাল দিয়েছে, কাশ্মীরি শাল। উনি সাথে সাথে বেগম জিয়াকে ডাকেন, বলেন যে তুমি আমাকে এগুলো বলোনি কেন, তোমাকে যে উপহার দিয়েছে? বলে এগুলো আমাদের পার্সোনালি দিয়েছিল, তার অন্য কোনো বিষয় না। বলে যে না, তোমাকে এই জিনিসগুলো দেওয়া হয়েছে, তুমি বাংলাদেশের প্রেসিডেন্টের ওয়াইফ হিসেবে তুমি গিয়েছো, এই জন্যই তোমাকে দিয়েছে। তুমি যদি সাধারণ মেয়ে হিসেবে ওখানে যেতে, তোমার কখনো এই জিনিস দেওয়া হতো না। তো এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, রাষ্ট্রীয় সম্পদ, এগুলো তোমার একক ব্যক্তির জন্য নয়। তারেক রহমানের ঘড়ি, কোকোর ঘড়ি এবং বেগম জিয়ার শাল উনি নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন। উনি বললেন এগুলো আমাদের জন্য না, এগুলো রাষ্ট্রীয় জিনিস। আসলে বিষয়গুলো ভাবলে আমি খুব অবাক হই যে এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি কিনা টাকার তোয়াক্কা করতেন না, কখনো ক্ষমতার তোয়াক্কা করতেন না, কখনো চিন্তা করতেন না যে কি হবে। উনি এক পর্যায়ে একবার বলেছিলেন যে আমি আজকে না হয় প্রেসিডেন্ট আছি, কালকে যখন আমি অবসর গ্রহণ করবো তখন কি হবে? আমি তো একচালা বাড়িও করতে পারলাম না, আমার তো 1 ইঞ্চি জায়গাও নেই। একদিন বেগম জিয়াকে বলছেন যে তুমি কি আমার উপর রাগ করছো পুতুল? দেখো, বাংলার মানুষের যদি প্রতিজনের যদি একটি করে বাড়ি হয়, তাহলে আমারও একটি বাড়ি থাকবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই।